Students, welcome to my YouTube channel Schooling and Preaching by অশিস সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে আজ আমি হাসতে হাসতে ইংরেজি শিক্ষকে ঢুকে গেলাম। এখন আজ আমরা আলোচনা করব গ্রামার কেন শিখবে। গ্রামার আলোচনা করব না, গ্রামার কেন শিখবে বা ইংরাজি বা বাংলা ব্যাকরণ কেন শিখতে হয়। আমি অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে, দয়া করে করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো গ্রামার কেন শিখবে শুনে নাও ভালো করে, হাসতে হাসতে শিখে যাবে। গ্রামার মানে আমরা কোনগুলোকে বলি? ভাষাতে প্রথমে ঢুকতে হতে আমাদেরকে গ্রামার শিখতে হবে। প্রথমেই আছে গ্রামার কাকে বলে, গ্রামার ব্যাপারটা কি। গ্রামার মানে নিয়ম শৃঙ্খলা, সমাজে চলতে হলে কিছু নিয়ম মানতে হয়। তারপর অনেক রকমের খেলা আছে, অপোজিট ওয়ার্ড আছে, নিয়ারেস্ট মিনিং আছে, বিভিন্ন ধরনের চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, এসব আছে। তো এগুলো আমাদেরকে পরীক্ষায় চেঞ্জ করতে দেওয়া হয়, কিন্তু এগুলোর মূল উদ্দেশ্য চেঞ্জ করানো। চেঞ্জ করতে শিখে আমরা এগুলোকে সেন্টেন্সে ইউজ করতে শিখি, আমরা ব্যবহার করতে শিখি। তুমি যদি ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, কোয়াসিভ প্যাসিভ ভয়েস না জানো, তাহলে তুমি কোনো একটা ইংরাজি বই বা ইংলিশ পেপার বা ইংলিশ জার্নালে তুমি মিনিংটা উদ্ধার করতে পারবে না। ন্যারেশন চেঞ্জ না জানলে তুমি সেন্টেন্স মেকিং করতে পারবে না, তোমার ভুল হয়ে যাবে। ডিগ্রি না জানা থাকলে তুমি বিভিন্ন ধরনের সেন্টেন্স বুঝতেও পারবে না, তৈরি করতে পারবে না, রাইটিং তৈরি করতে পারবে না। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই এরকম নানান ধরনের চেঞ্জ আছে। তো চেঞ্জগুলো শুধু চেঞ্জ শেখার জন্য নয়, এই চেঞ্জগুলোর মধ্যে ভাষাটার রহস্য নিহিত আছে। ভাষার ব্যাপারটা কি? মনে করো কোথাও লেখায় ভয়েস চেঞ্জ আমরা জানি। কোথাও মনে করো তোমার বাবা বলছে ইউ ওয়ার গিভেন ₹100 yesterday. You were given ₹100 yesterday. এটা মানেটা কি দাঁড়ালো? এটার মানেটা হচ্ছে, এখানে দেখো ইউ সাবজেক্ট হয়ে আছে, কিন্তু ইউ ওয়ার গিভেন মানে তোমাকে দেওয়া হচ্ছে ₹100 yesterday, গতকাল তোমাকে 100 টাকা দেওয়া হচ্ছে। বাবা বলতে চাইলেন। তুমি যদি এবার প্যাসিভ ভয়েসের ব্যাপারটা না বোঝো, এটা প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসের ব্যাপারটা না বোঝো, তাহলে কিন্তু তুমি সেন্টেন্সটা মানেটা বুঝবে না। কারণ এখানে ইউ আছে, কিন্তু ইউটা সাবজেক্ট আছে, কিন্তু ইউটা সাবজেক্টের কাজ করছে না। ইউটা এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, মানে ইউ এখানে প্যাসিভ বা নিষ্ক্রিয়। ইউ ওয়ার গিভেন মানে ইউ কিছু দেয়নি, গিভেন দেওয়া, তো ইউ কিছু দেয়নি, ইউকে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকেই দেওয়া হয়েছে টাকাটা, তুমি টাকাটা দাওনি। মনে করো বলছে The window pane was broken. উইন্ডো পেনটা, জানলার কাঁচটা was broken, ভেঙে দেওয়া হয়েছে। জানলার কাঁচটা কাউকে ভাঙে নাই, জানলার কাঁচটাকেই ভেঙে দেওয়া হয়েছে। কেন হচ্ছে মানেটা? এটা প্যাসিভ ভয়েস আছে। আমরা জানি যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ মানে নিষ্ক্রিয়, ওই কারণে ওকে প্যাসিভ ভয়েস বলা হয়। কারণ ও সাবজেক্ট প্যাসিভ মানে নিষ্ক্রিয়, আর অ্যাক্টিভ মানে সক্রিয়। কেউ বলছে ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। এখানে ইউ সাবজেক্ট হয়ে আছে, কিন্তু ইউ পানিশমেন্টের কাজটা ইউ করছে না, ইউ এর ওপর পানিশমেন্ট দেওয়া হয়েছে। তাহলে এইভাবে সেন্টেন্স লিখতে, বুঝতে, কোনো কিছু ক্রিয়েটিভ তৈরি করতে, ইংলিশ প্যারাগ্রাফ লিখতে, লেটার লিখতে, এই সবগুলো না জানলে হয় না। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন না জানলে তুমি বা তোমরা সেন্টেন্স বানাতে পারবে না। মনে করো বলা হচ্ছে হি সেড দ্যাট হিজ ফাদার হ্যাড ডায়াড লং এগো। সে বলল যে তার বাবা অনেক দিন আগে মারা গেছে। এখানে হ্যাড ডায়াড কেন হইল, সেড কেন হইল না? এটা ইনডাইরেক্ট ন্যারেশনে আছে। ইনডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব সেড, ওই যে সেড বলছে না, সে বলল, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে
অতীতের পাস্ট টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং তারপর থার্ড ফর্ম বসবে। তাই বলা হলো হি সেড দ্যাট হিজ ফাদার হ্যাড ডায়াড লং অ্যাগো। তাহলে সে যে কথাটা বলেছিল সেটা পাস্ট টেন্স, আবার তার বাবা মারা গেছে সেটা তারও পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতকালে যদি দুটো ঘটনা ঘটে তাহলে যেটা প্রথমে আগে যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আর যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স লেখার নিয়ম হলো সাবজেক্টের পরে হ্যাড এবং তারপর থার্ড ফর্ম। তাই বলা হলো হি সেড দ্যাট হিজ ফাদার। হিজ ফাদার কেন হলো? মাই ফাদার তো বলছে না, কারণ এটা ডাইরেক্ট ন্যারেশন নয়। ডাইরেক্ট ন্যারেশন লিখতে হলে এটা বলতে হলে এটা কমা কোটেশন ইউজ করতে হবে, কিন্তু কথাটা ইনডাইরেক্ট বলে গেল যে হি সেড দ্যাট হিজ ফাদার হ্যাড ডায়াড লং অ্যাগো। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ব্যাপার। এটা না জানলে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না, বিভিন্ন জায়গাতে তুমি বাধা পেয়ে যাবে, বুঝতেও বাধা পেয়ে যাবে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তাই। মনে করো দেখবে বাংলা ব্যাকরণের সমাস টমাসের ব্যাপার আছে, তো সমাসে মনে করো বলছে, আমরা দেখবে বলি যে পরিবেশ দূষণ, তো পরিবেশ দূষণ মানে কি? আবার বলছি শব্দ দূষণ, শব্দ দূষণ মানে কি? পরিবেশ, এই যে পরিবেশ দূষণ, এটা দুটো কথা একসাথে যুক্ত হয়ে গেল, এটাকে বলা হয় সমাস। এবং পরিবেশ দূষণ এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আবার যখন বলছি শব্দ দূষণ, এটাও তৎপুরুষ সমাস। কিন্তু ব্যাপারটা দুভাবে সমাস যুক্ত হয়ে আছে, ব্যাপারটা বুঝে নাও, তাহলে ইংলিশ গ্রামারও বুঝতে সুবিধা হবে। যখন বলছি পরিবেশ দূষণ তখন হচ্ছে পরিবেশের দূষণ, পরিবেশ এর দূষণ, তখন এর বিভক্তি লোপ পেয়েছে, এটা হচ্ছে ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ সমাস। কিন্তু যখন বলছি শব্দ দূষণ তখন শব্দের দূষণ এরকম নয়। শব্দের দূষণ, শব্দটা যদি দূষিত হয়ে যেত, তোমার কি আমার কি, শব্দ দূষিত হোক কেন? শব্দ দূষিত হলেই তো ভালো। ওখানে তা বলছে না, ওখানে বিশ্লেষণ করতে হবে, আমার ব্যাসবাক্যটা হবে শব্দ দ্বারা দূষণ। তখন শব্দের দূষণ নয়, ওটা শব্দ দ্বারা দূষণ। তখন হয়ে গেল করণ তৎপুরুষ সমাস বা তৃতীয়া তৎপুরুষ সমাস, দ্বারা বিভক্তি লোপ পায়। তাহলে দেখো কি সুন্দর দুটো দৃষ্টান্ত, কিন্তু দুটো দৃষ্টান্তকে, এই দুটো সমাসবদ্ধ পদকে আলাদাভাবে ব্যাসবাক্য না করলে তুমি মিনিংটা তুমি সঠিক বুঝতে পারলে না। বলছি একজনের নাম আছে সীতারাম, তো নামটা এক পুরুষের নাম। তাহলে অনেকে বলে যে সীতারাম মানে একটা লোকের মধ্যে দুটো নাম আছে, সীতাও আছে রামও আছে, কিন্তু তা নয়। সীতারাম মানে সীতা এবং রাম দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম দ্বন্দ্ব সমাস, কিন্তু এখানে সীতারাম মানে সীতা এবং রামকে বোঝাচ্ছে না, এটা দ্বন্দ্ব সমাস নয়। এটা কিরকম, এটা কিভাবে ভাঙতে হবে? সীতার রাম, একজনকেই বলছে, এখানে রামচন্দ্রকে বলা হয়েছে, ওই লোকটার নামটা রামচন্দ্রকে নিয়ে। কোন রাম? সীতার রাম। অর্থাৎ এটা সম্বন্ধ বা ষষ্ঠী তৎপুরুষ সমাসবদ্ধ হয়ে আছে, দ্বন্দ্ব সমাসবদ্ধ হয়ে নাই। কিন্তু অনেকে এটাকে ভুল করে, বলে সীতা এবং রাম, না, নয়, দ্বন্দ্ব সমাস নয়, এটা সীতার রাম মানে ওই যে সীতা ছিল না, তার রাম মানে তার যে স্বামী, সেই রামচন্দ্রকেই বোঝাচ্ছে ওই নামটার দ্বারা। অর্থাৎ ওনার পিতামাতা জেনেই হোক না জেনেই হোক ওর নাম রেখেছিল সেই দশরথের পুত্র রামচন্দ্রের নামটাকে ধরে। এখানে সীতা নয়, সীতা দুজনের নাম একত্রে হয় না। ডিগ্রি, আমরা জানি ডিগ্রি 3 প্রকারের। তো ডিগ্রি চেঞ্জের ব্যাপার আছে, তার আগে ডিগ্রির ওয়ার্ডগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। যেমন ধরো গুড, বেটার, বেস্ট। গুডটা পজিটিভ ডিগ্রি, বেটারটা কম্পারেটিভ ডিগ্রি, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। এইবারে তুমি কোথায় কোনটা ব্যবহার করবে, এরকম বাস্তব আমি এখন ওয়ার্ডের ক্ষেত্রে বলছি, সেন্টেন্সে যাচ্ছি না, পরের দিন সেন্টেন্সে যাব, চেঞ্জ করার ব্যাপার আছে। তো গুড কখন বলবে তুমি, বাস্তবে গুড কখন বলবে? তুমি মনে করো ইংরেজি সেন্টেন্স জানো বলছো না, তুমি বাংলাতেই যখন শুধু একটু ওয়ার্ড ব্যবহার করছো, বাংলা সেন্টেন্সের মাঝে মাঝে বলবে তুমি
তখন তুমি কোথায় গুড, কোথায় বেটার, কোথায় বেস্ট ব্যবহার করবে। আমরা অবশ্যই বলি না এটা গুড, এটা ব্যাড, এটা বেটার। এইরকমই আমি এখন সাধারণ ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছি। মনে করো তোমাকে একটা জামা দিলে, দোকান গেলে জামা দিলে, জামাটা তোমার পছন্দ হলো, একটা জামা, তখন তুমি বলবে জামাটা গুড, আমি এটা কিনবো। জামাটা গুড, আমি এটা কিনবো। এখানে কিন্তু বেটার হবে না বা বেস্ট বলবে না। এবারে দুটো জামা দিলেন, দোকানদার দুটো জামা দিলেন, দুটোর মধ্যে তোমার একটা পছন্দ হয়ে গেল, একটাকে বেশি ভালো লাগলো, তুমি এই ক্ষেত্রে তুমি বলবে এটা বেটার। তার মানে দুটোর মধ্যে বেশি ভালো, তখন তুমি বলবে বেটার। মনে করো দোকানে তোমার একটা বিস্কুট কিনছো, কোনো একটা বিস্কুটের প্যাকেট, মেরি বিস্কুট, হয়তো তোমাকে কোনো একটা কোম্পানি দিলেন, তোমার এটা পছন্দ হচ্ছে না, তুমি বলছো এর থেকে বেটার কিছু নাই, মানে এর থেকে যদি বেটার, এর তুলনায় কিছু ভালো থাকে তাহলে সেটা দিন। যখন দুটো জামা পেলে তখন তুমি বলবে বেটার, এবং তুমি বলবে আমি এটা কিনবো। এটা কম্পারেটিভ। আর প্রথমটা পজিটিভ ডিগ্রিতে মূলটা বসে গুড। যখন একটাই জামা দিনছিল, তোমার পছন্দ হলো, তুমি বললে তখন ভালো বলবে, তখন বলবে গুড। যখন দুটো দিলে বেশি ভালো লেগেছিল, সেটা তুমি বলবে বেটার। এবার বেস্ট কোথায়? তোমাকে 2-এর থেকেও বেশি জামা দিলে, 10টা, 5টা, 20টা জামা দিলে, মনে করো তাদের মধ্যে তোমাকে একটা কিনতে হবে। কোনটা কিনবে তুমি? না সবচেয়ে তোমার যেটা ভালো লাগছে 20টার মধ্যে তোমার সবচেয়ে যেটা ভালো লাগছে, তখন তুমি ওইটাকে পছন্দ করলে এবং তুমি বললে এটা বেস্ট, এটা আমি কিনবো। অর্থাৎ 20টার মধ্যে সবচেয়ে ভালো, অতএব এটা বেস্ট, এটা আমি কিনবো। এক্ষেত্রে কিন্তু তোমাকে গুড বললে চলবে না বা বেটার বললে চলবে না, তাহলে ভুল হয়ে যাবে। আবার যখন দুটোর মধ্যে তুমি ভালো বললে, একটাকে পছন্দ করলে, তখন তোমাকে গুড বলা চলবে না বা বেস্ট বলা চলবে না। আবার যখন একটাই মাত্র জামা তোমাকে তুমি বলছো ভালো, তখন কিন্তু তোমাকে বেটার বা বেস্ট কিছুই বলা চলবে না। কিন্তু বাস্তবে এই ভুলগুলো করে অনেকে, তোমরা আর করবে না আশা করছি। এই জন্যে আমরা গ্রামার শিখি। গ্রামার শেখার বহুমুখী উদ্দেশ্য। গ্রামার একটা পথ ভাষার গভীরে যাওয়ার এবং জীবনের গভীরে যাওয়ারও বটে। গ্রামার একটা পথ। নমস্কার।